আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 117 পৃষ্ঠার এই সমাধানগুলো তুলে ধরেছি। 117 পৃষ্ঠায় তোমরা প্রথমে লক্ষ্য করছো 5 নম্বর অঙ্কটা স্ক্রিনে, যে দুটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? আচ্ছা, দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন এই হিসাবটা করার জন্য আমরা প্রথমে, মনে করো তুমি একটা দোকানে গিয়েছো, খাতার দাম নিয়েছে 20 টাকা, একটা কলমের দাম নিয়েছে 10 টাকা, তাহলে মোট কত টাকা নিল? তাহলে মোট কত টাকা হলো? তাহলে 20 টাকা আর 10 টাকা, এই 30 টাকা নেবে দোকানদার। তার মানে কি, এই দুইটা আগে যোগ করতে হবে, তারপর তুমি দোকানদারকে 50 টাকার নোট দিলে, দোকানদার রেখে বাকি টাকা ফেরত দেবে। তো বাকি টাকা কোন বের করবো? বিয়োগ করে। তো প্রথম অবস্থায় কিন্তু তুমি যে জিনিসগুলো কিনলে সেগুলোর দাম কত হচ্ছে মোট, সেগুলো যোগ করতে হবে। সো তোমার প্রথমে যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এভাবে। আচ্ছা, সমাধান কথাটা লিখবে, লেখার পরেই লিখবে যে দুটি খাতার দাম একসাথে লিখে নেবে, সমস্যা নেই। দুটি খাতার দাম এখানে 80 টাকা 00 পয়সা ধরবো, কেননা সেখানে 75 পয়সা আছে, পয়সার কথাটা আছে। সো আমরা লিখব 80 টাকা 75 পয়সা, সরি 75 পয়সা এখানে লিখছি কেন, এটা 00 পয়সা। আচ্ছা, 00 পয়সা। আর একটি কলমের দাম, একটি কলমের দাম 25 টাকা কত পয়সা? 75 পয়সা। তাহলে মোট কত হলো? মোট দাম হচ্ছে তোমার, দেখো যোগ করে দিই, 5 0 0 5 7 0 5 7, এটা যোগ যেহেতু, তারপর 5 আর 0 5 8 2 10, এই 105 টাকা, এই 105 টাকা 75 পয়সা কি সে মোট দাম হলো, দুটি খাতার দাম আর একটি কলমের দাম। এই মোট টাকা নিল 105 টাকা 75 পয়সা নেবে, অর্থাৎ দোকানদার এত টাকা নেবে। কিন্তু আরিশা দোকানদারকে নোট দিয়েছিল 200 টাকা, তাই না? তাহলে এখন লিখতে হবে আরিশা দোকানদারকে দিল কত টাকা? লিখবো আমরা 200 টাকা 00 পয়সা, কেননা সেখানে যেহেতু 75 পয়সা আছে তাই 00 পয়সা নিব। তাহলে 0 নিচে আমরা 75টা বসাতে পারবো, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে খাতা ও কলমের মোট দাম এভাবে লিখতে পারি, খাতা ও কলমের দাম, এই যে 105 টাকা, টাকার নিচে টাকা তুলব 105 টাকা, আর পয়সার নিচে পয়সা তুলব 75
পয়সা। তাহলে এবারে দোকানদার এই 105 টাকা 75 পয়সা রেখে বাকি টাকা ফেরত দেবে। তাহলে অবশ্যই বিয়োগ হবে, তাই না? আচ্ছা, বিয়োগ করি। 5 আছে কত হলে 10 পাবো। 5 হাতে 1, হাতের 1 কার সাথে যোগ হবে? এই 7-এর সাথে যোগ হবে। 8 আছে কত হলে 10 পাবো। 2 হাতে থাকে 1, ওই হাতের 1 আবার এখানে এসে যোগ হবে 6 আছে কত হলে 10 পাবো। 4 হাতের 1 এখানে যোগ হবে 1 আছে 10 পাবো। 9 হাতে 1 আর 1 2 মিলে গেল, বামে শূন্য পড়ে না। এই টাকা কিন্তু দোকানদার ফেরত দেবে। তাহলে ফেরত আর কিছু লিখবো না, বা দোকানদার ফেরত দেবেন, ফেরত বা দোকানদার ফেরত দেবেন এত টাকা এত পয়সা। অতএব এত টাকা এত পয়সা, ব্যাস লিখে দিলে। আচ্ছা, এবারে 6 নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা 50 পয়সার সবজি কেনে। সে মোট কত টাকা কেনে? তার অবশ্যই যোগ হবে। বাজারে গেলে সবজি কিনলে, চাল কিনলে, ডাল কিনলে, যাই কিনে না কেন সব টাকায় কি যোগ হবে? বলেছে সে মোট কত টাকা খরচ করলো, সেই খরচগুলো কী হবে? যোগ হবে প্রথমে। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে চাল কিনে 85 টাকা 75 পয়সা। আর কি কিনে? সবজি কিনে। খিচুড়ি করবে তো, তাই সবজি কিনে। ঠিক আছে, সবজি কিনে, যেহেতু অন্য কিছু কিনে না তাই মনে হচ্ছে খিচুড়ি কিনবে, খিচুড়ি বানাবে। 45 টাকা 55 পয়সা। আচ্ছা, মোট খরচ 5 5 10 শূন্য, হাতে থাকে 1, হাতের 1 এখানে বসবে 6 7 7 3, হাতে থাকে 1, এই হাতের 1 গিয়ে আবার এর সাথে যোগ হবে 5 5 10 11, 1 হাতে থাকে 1, 5 8 5 13, অর্থাৎ 131 টাকা 30 পয়সা। ঠিক আছে, উত্তর এত টাকা এত পয়সা লিখে দিবে। এবারে 7 নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে মিতুর 135 টাকা 25 পয়সা ছিল। তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলে তার কত টাকা হলো? এটাও যোগ, মানে তার কাছে কিছু টাকা ছিল, তার বাবা তাকে তার উপরে আবারও দিল, তাহলে তার টাকা বেশি হয়ে গেল। এই জন্য এই টাকাটাও আবার যোগ হবে, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মিতুর ছিল 135 টাকা 25 পয়সা। আচ্ছা, তারপর আমরা লিখতে পারি বাবা দিলেন, বা তার বাবা দিলেন 65 টাকা 75 পয়সা। 65 টাকা 75 পয়সা। তাহলে এই দুটো যোগ করলেই হয়ে যাবে। 5 5 10 শূন্য, হাতে থাকে 1, এই 1 এসে আবারও যোগ হবে 8-এর সাথে, 7-এর সাথে, 7 রেখে 8 2 10 শূন্য,
10-এর 16 নামলো, আর হাতের 1 এসে এখানে যোগ হবে। 5 5 10 11-র 1, হাতে থাকে 1। 4 6 4 10-এর 0, হাতে থাকে 1, এর সাথে যোগ হলো 2। এখন বলেছিল তার কত টাকা হলো। মৃত্যুর মোট হলো, এটা কি লেখছি কেন, মৃত্যুর মোট হলো বা কত টাকা হলো, মোট হলো 201 টাকা 00 পয়সা, অর্থাৎ 201 টাকা, আর কিছুই না। ঠিক আছে, এবারে 8 নম্বরটা লক্ষ্য করছো। তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনল। সে দোকানদারকে 50 টাকার নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দেবে? আচ্ছা, তাহলে এখানে তামান্না বিস্কুটের প্যাকেট কিনেছে 35 টাকা এবং 75 পয়সা দিয়ে, আর দোকানদারকে দিয়েছে 50 টাকা নোট। এখন দোকানদার কত টাকা ফেরত দেবে? তাহলে তামান্নার টাকাটা রেখে দোকানদার বাকি টাকা ফেরত দেবে, যত টাকা বিল হয়েছে। তার মানে এটা বিয়োগ হচ্ছে, আর এটা বিয়োগ হচ্ছে মানে হচ্ছে বিয়োগের সময় অবশ্যই বড় সংখ্যাটি আগে তুলতে হবে। তো এখানে বড় সংখ্যা আমরা লিখতে পারি প্রথমে যে দোকানদারকে দিল কত নম্বর, নম্বরটাই তো দিলাম না, তাই না? নম্বর হচ্ছে 8। দোকানদারকে দিল কত টাকা? দোকানদারকে দিল হচ্ছে তোমার 50 টাকা, 75 পয়সা, সরি 00 পয়সা, দেখতো ভুল হচ্ছে কেন, 00 পয়সা। এখানে যেহেতু 75 পয়সার দাম নিয়েছি, সো আমাদের এই 00 পয়সাটা রাখতে হবে অঙ্কটা সঠিক করার জন্য, তাই না? কারণ এখানে তো পয়সা নেই। আর এর পরবর্তীতে বিস্কুটের দাম, আসলে এই সোজাসুজি হতে হতো। বিস্কুটের দাম হচ্ছে তোমার 35 টাকা 75 পয়সা। বাস লেখার পরে আমরা এটাকে কি করব, বিয়োগ করব, কারণ এই টাকা রেখে দোকানদার বাকি টাকা ফেরত দেবে। 5 আছে, কত হলে 10 পাবো, অবশ্যই 5 হাতের 1, হাতের 1 এখানে এসে যোগ হলো, তাহলে হচ্ছে কত, 8, 8 আছে কত হলে 16, 10 পাবো। 2 হাতে 1, হাতের 1 এসে এখানে যোগ হবে। 6, 6 আছে কত হলে 10 পাবো। 4 হাতের 1, 1 এসে এখানে যোগ হবে। 4, 4 আছে কত হলে 5 পাবো 1, তার মানে 14 টাকা ফেরত, 14 টাকা 25 পয়সা, এটাই আনসার। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে তোমার কত নম্বর লক্ষ্য করছো? 9 নম্বরটা। লিলি 30 টাকা নিয়ে দোকানে গেল। সে 120 টাকা 65 পয়সা, সরি 300 টাকা নিয়ে দোকানে গেল। সে 120 টাকা 65 পয়সা দিয়ে একটি জুতা কিনল। তার কাছে কত টাকা রইল? 300 টাকা নিয়ে দোকানে গেল, সে 120 টাকা ও 65 পয়সা দিয়ে একটি জুতা কিনল। তার কাছে কত টাকা রইল? বাস এখানেও 300 টাকা নিয়ে গিয়েছিল, খরচ করেছে তার, অর্থাৎ জুতার দাম নিয়েছে 120 টাকা 65 পয়সা, আর বাকি টাকা থাকে, তার মানে এটাও বিয়োগ। আর বিয়োগের সময় বড় সংখ্যা অবশ্যই আগে উঠাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি
লিলি দোকানে নিয়ে গেল, লিলি দোকানে নিয়ে গেল তোমার 300 টাকা 00 পয়সা আর যেহেতু 65 পয়সা আছে, 120 টাকা 65 পয়সা, সো 00 পয়সা দিতে হচ্ছে। আর জুতা কিনলো, এই যে 300-র নিচে 120 টাকা কত পয়সা? 65 পয়সা। এখন এই টাকা বাদ দিলে তার কাছে আর বাকি টাকা থাকে, তাহলে বলেছি যে কত টাকা রইল এখানে আমরা সহজ ভাষা লিখবো এক কথা, রইল হচ্ছে তোমার, এখানে আমরা বিয়োগ করলে পাচ্ছি 5 আছে, 10 পর 5, হাতে 1, হাতের 1 এখানে যোগ হলো 7, 10, 7 3 10, 3, হাতে 1 এখানে যোগ হলো 1 আছে 10 পাবো 9, হাতের 1 আবারও এখানে যোগ হলো 3, 3 আছে কত 10 পাবো 7, হাতের 1 এখানে এসে যোগ হলো 2, 100, এটা এত টাকা 35 পয়সা রইল, বাকি রইল, এটাই উত্তর। ঠিক আছে, উত্তর বাকি রইল এত টাকা এত পয়সা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, আচ্ছা এবারে 10 নম্বরটা, ডেবিটের 542 টাকা 78 পয়সা আছে, তার মামা তাকে আরও 300 টাকা 55 পয়সা দিল। এখন ডেবিটের মোট কত টাকা হলো? তো মনে করো তোমার কাছে 10 টাকা আছে, তোমার মা আরও 5 টাকা দিল, তাহলে তোমার কত হলো? 15 টাকা। তার মানে বিষয়টা এখানে বড় সংখ্যা আকারে দেওয়া আছে, তাই কিছু টাকা ছিল ডেবিটের, আরও দিয়েছে, তার মানে যোগ হলো, তাহলে এটা যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি যোগ, যেহেতু এখানে পুরোটা না লিখলেও হবে, এত টাকা এত পয়সা যোগ এত টাকা এত পয়সা, এভাবে লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি এতক্ষণ যে নিয়মে করলাম, আমি একটু ব্যতিক্রম নিয়মে করি, তাহলে যদি সহজ মনে হয় তাহলে সেই নিয়মেও করতে পারো, অথবা আগের নিয়মেও করতে পারো যে ডেবিটের আছে এত টাকা এত পয়সা, মামা দিলে এত টাকা এত পয়সা, সেটা লিখলে হবে। অথবা কেউ যদি মনে করে যে এইভাবে আমি করব, এটা কত নম্বর? এটা 10 নম্বর। যদি কেউ মনে করে যে 542 টাকা 78 পয়সা আর তার মামা তাকে আরও এত টাকা এত পয়সা দিল, অর্থাৎ 300 টাকা 75 পয়সা। যদিও এখন গল্পটা মিথ্যা, কেন বলো তো? একটু ফানি করে বললাম, এই জন্যই ফানি এবং সত্য, ফানি কিন্তু সত্য। বিষয়টা কেমন হলো, তাই না? ফানি কিন্তু সত্য, মানে এখন আর কেউ 75 পয়সা দিতে পারে না, তাহলে এখনকার যুগের সাথে মিল নাই, তাই না? শুধু অঙ্কের জন্য এই কথাটা বলেছে। আচ্ছা, এখন যোগ করবো আমরা, তাই না? আচ্ছা, যোগ হবে 8 5 13 3, হাতে থাকে 1, 7 14 15 5, হাতে থাকে 1, এখানে সে যোগ হবে, তাহলে হবে 3, 3 হাতে থাকে নেই, হাতে নেই, 4 কেটে আসলো, 4 আসলো যোগ হলো 4, 8 5 3 8, এত টাকা এত পয়সা। এখন বলেছিল যে ডেবিটের মোট কত টাকা হলো, অতএব এখন কেউ লিখতে পারে এই কথাটা, ডেবিটের মোট এত টাকা এত পয়সা, এইভাবে কেউ করতে পারে, এটাও কিন্তু খারাপ নয়। যোগ বিয়োগ করার পরে এই বিষয়টা
করে দিলেও কিন্তু সমস্যা নেই এবং এটা খারাপও হবে না, তাই না? আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি এবারে 11 নম্বরটা। 11 নম্বরটা আমরা 120 টাকা 50 পয়সা বিয়োগ 77 টাকা 25 পয়সা এই গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করে। যেহেতু এটা বিয়োগ, তাই না? সো আমরা গল্পটা তৈরি করতে পারি এইভাবে যে, তো গল্প আমরা লিখবো এইভাবে যে, আমরা লিখতে পারি মিতু 128 টাকা 50 পয়সা নিয়ে বাজারে গেল। 77 টাকা 25 পয়সা দিয়ে সে একটি পেন্সিল বক্স কিনল। তার কাছে আর কত টাকা রইল? তার কাছে আর কত টাকা রইল? ইচ্ছে মতো এই জিনিসগুলো দিতে পারে, অথবা মৃত্যুর কাছে এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, তার কাছে আর কত টাকা রইল, এভাবে কিন্তু হবে। হ্যাঁ, মৃত্যুর কাছে 128 টাকা 50 পয়সা ছিল, সে বাজারে গিয়ে এই 77 টাকা 25 পয়সা খরচ করলো, তার কাছে আর কত টাকা রইল, এভাবে দিতে পারে। ইচ্ছে মতো গল্পটা তৈরি করতে পারবে আশা করছি। এবারে 12-13 নম্বরটা লক্ষ্য করছো। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। তার কাছে কত টাকা রইল? অবশ্যই এটাও বিয়োগ হবে, কারণ 100 টাকা নিয়ে গেছিল এবং বই কেনার জন্য খরচ করেছে, তাই না? এটা অবশ্যই বিয়োগ হবে। তাহলে আমি যেটা বললাম, তোমরা কিন্তু এইভাবে শর্ট নিয়মে করতে পারো। সেটা কিভাবে? আচ্ছা, এটা বুঝিয়ে দিচ্ছি। সেটা কি লিখবে এইভাবে যে 100 টাকা 00 পয়সা, আর যেহেতু এটা বিয়োগ হবে 69 টাকা কত পয়সা? 75 পয়সা। 75 পয়সা। তাহলে এটা বিয়োগ হবে, তাই না? তো বিয়োগ করে দেখি। বিয়োগ করলে থাকছে এত পয়সা, হাতের এক এখানে এসে যোগ হবে 10 আছে, 10 মিলে গেল, হাতে আবারও 1 থাকলো, এই 1 এখানে এসে যোগ হবে, তাহলে হবে 7 আছে, 10 পাবো, 7 3 10, অর্থাৎ 30 টাকা 25 পয়সা কি হবে? তার কাছে আর কত টাকা রইল? অতএব কার কাছে? এটা নাম কি? রিয়ার কাছে। রিয়ার কাছে রইল 30 টাকা 25 পয়সা। এটা কিন্তু এই নিয়মও আমরা করতে পারি। হ্যাঁ, আর এই নিয়মটা করাও খারাপ হবে না। এই জন্য খারাপ হবে না যে আমি কিন্তু শেষে এই কথাটার গল্পের উত্তরটার সাথে গল্প চেয়েছিল যে তার কাছে কত টাকা রইল,
তো রিয়ার কাছে রইলো এত টাকা এত পয়সা, টাকা পয়সা বিয়োগ করেছি, এটা দিয়েছি। এটা কিন্তু খারাপ নয়। এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম আমি আগে, এই নিয়মও করতে পারো অথবা এই নিয়মও করতে পারো। তাহলে তুই নিয়মটা আমি কিন্তু করে দিলাম, আর তোমাদের ইচ্ছে মতো এগুলো কিন্তু সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট একেবারে লাস্ট 13 নম্বর। রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। আসলে এই বইটা আমার পুরাতন বই। সো এই বইটা যদি পুরাতন হয়ে থাকে, অঙ্কের সাথে অনেক সময় সংখ্যার মিল নাও থাকতে পারে, হ্যাঁ, দু একটু হঠাৎ করে ব্যতিক্রম হয়ে যায়। তো যাই হোক, 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? তাহলে দোকানদার তার টাকা রেখে বাকি টাকা ফেরত দেবে, আর বাকি থাকে কত টাকা অবশিষ্ট, এগুলোর ক্ষেত্রে বিয়োগ হবে। তো বিয়োগের সময় বড় সংখ্যা আগে হবে। বড় কোনটি? দোকানদারকে দিল সে 100 টাকার নোট, তার মানে 100 টাকা 00 পয়সা বিয়োগ 45 টাকা 50 পয়সা কি হবে? অবশ্যই বিয়োগ হবে। তাহলে অবশ্যই 50 পয়সা এখানে হবে 000, 5 আছে 10 পাবো হাতের 1, এখানে এসে যোগ হবে 6, 4 হাতে থাকে 1, 5 আছে 10 পাবো এত, তার মানে 54 টাকা 50 পয়সা। এটা কি? দোকানদার রতনকে ফেরত দেবে। এখানে এখন লিখতে পারো, অতএব দোকানদার রতনকে ফেরত দিল এই টাকা এত পয়সা, এখানে লিখে দেবে এত টাকা 50 পয়সা, একটু লিখে রাখবে 50। ওকে, যেহেতু শিক্ষার্থী বন্ধুরা এটাই লাস্ট অঙ্ক, সো আশা করছি শেষ ভালো যা সব ভালো তার। তোমরা প্রতিটা অঙ্কই অবশ্যই ভালোভাবে পেরেছ আমার বিশ্বাস। তো আগামী দিনে ইনশাআল্লাহ নতুনতার সূচনা হবে। ভিডিও শেষে ইন্টি স্ক্রিনে দেখতে পাবে, প্লাস ভিডিও ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখতে পাবে, অথবা চ্যানেলের ভিতরে প্লেলিস্ট ওপেন করলে আগের সবগুলো ভিডিও তোমরা দেখতে পারবে ইচ্ছুক। ভালো থেকো, তোমাদের শুভকামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।